আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে কি দেরি হয়ে গেল? যাই হোক, শুরু করা যাক না? একটু পরে তো আবার আজান দিবে, বাকি টাইম হয়ে যাবে। তো আজকে আমরা শুরু করব সন্ধি। আর একটা টপিক আছে আমাদের। হ্যাঁ, আচ্ছা। সন্ধি থেকে আহ, যে কোশ্চেনগুলো আসে, সন্ধি তো আদ্যপান্ত সবকিছুই জানতে হবে। সন্ধি সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি তো আমরা বিভিন্ন জায়গায় দেখি না, বিভিন্ন জায়গায় লেখা থাকে না, ওই যে অমুক যোগ অমুক, ওয়ালে, গাছের ডালে, গাছের পাতায়, হাত কেটে কেটে হাতে। আর সবচেয়ে বেশি সন্ধি কোথায় দেখা যায় জানেন? টয়লেটে, না কি অমুক যোগ তমুক। তবে আমরা এখানে অমুকের সাথে তমুকের সন্ধি করব না, অমুকের কয়ের সাথে তমুকের তয়ের সন্ধি হবে। তার মানে তার মানে পাশাপাশি দুইটা বর্ণ বা ধ্বনির মিলন, সন্নিহিত বা পাশাপাশি দুইটা ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। এখন সন্ধি কত প্রকার বলেন তো? সন্ধি হলো ধ্বনির সাথে ধ্বনির মিলন। ধ্বনি কয় প্রকার? কয় প্রকার দেখেছি আমরা? দুই প্রকার। একটা হলো স্বর, আর একটা হলো ব্যঞ্জন। তাহলে স্বর যদি দুই প্রকার হয়, তাহলে সন্ধি কয় প্রকার হবে? দুই প্রকার। দুই প্রকার। আসলে বাংলায় যেহেতু স্বর দুই প্রকার, এই জন্য বাংলা সন্ধি দুই প্রকার। সন্ধি, বাংলা সন্ধি দুই প্রকার, একটা হলো স্বর সন্ধি আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার। কিন্তু আমাদের বাংলা ভাষায় যে শব্দ সম্ভার রয়েছে, এই শব্দগুলোর মধ্যে সংস্কৃত বা তৎসম থেকে একটা বড় অংশ আমরা বাংলা ভাষায় পেয়েছি। হ্যাঁ, তো এই যে আহ, এটার পরিমাণ কত? 25%। বাংলা ভাষায় আনুমানিক শব্দ সম্ভার রয়েছে, শব্দ রয়েছে 1,00,000। তো এই 1,00,000 শব্দের মধ্যে 25%, তার মানে 30,000, 31,000 প্লাস শব্দ আছে যেগুলো সংস্কৃত থেকে পেয়েছি। তো ওই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আহ, তৎসম তৎসমেরই বা সংস্কৃতেরই নিয়ম অনুসরণ করতে হয়। এই দুই প্রকার সন্ধি ছাড়াও তৎসম বা সংস্কৃত থেকে আরেক ধরনের সন্ধি আমরা পেয়েছি। সেটা কি কোনটা বলেন তো? স্বর ব্যঞ্জন ছাড়াও আরেকটা সন্ধি পেয়েছি, সেটা হলো বিসর্গ সন্ধি। তো এই স্বর ব্যঞ্জন বাংলা সন্ধি দুই প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি তিন প্রকার: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গটা তৎসমে আছে, বাংলায় নাই। তাহলে বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি তিন প্রকার। কিন্তু নাম যদি না থাকে, বাংলা সন্ধি কত প্রকার বা তৎসম সন্ধি কত প্রকার, এরকম নাম না থেকে যদি থাকে সন্ধি কত প্রকার, তখন কত অ্যান্সার করব? এই স্বর ব্যঞ্জনের সাথে সাথে বিসর্গ সন্ধিটাও এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এই শব্দগুলো এখন আর তৎসমের মধ্যে নাই, এই শব্দগুলো আমাদের বাংলা ভাষার অপরিহার্য শব্দ হয়ে গেছে। এই কারণে এটাকে আর আমরা বাদ দিতে পারবো না। সুতরাং ওইটা নিয়ে যদি আসি সন্ধি কত প্রকার, তাহলে তিন প্রকার। ক্লিয়ার? আচ্ছা, এখন স্বরসন্ধি। স্বরসন্ধি, আমি নতুন পেজে যাই না? আচ্ছা, আরেকটা আরেকটা তথ্য একটু বলেন তো, সন্ধি আমরা কেন করি? ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটায় সন্ধি করি। সন্ধিটা কেন করা হয়? সন্ধির কাজ কি? একটা হলো দুইটা কাজ। একটা হলো উচ্চারণে
উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা। আরেকটা হলো শ্রুতি মাধুর্য রক্ষা করা, শ্রুতি মাধুর্য রক্ষা করা। এই দুটাই হলো মূলত সন্ধির কাজ। সন্ধি করলে শুনতেও ভালো লাগে। আর এই তুমি কোথায় পড়ো, বলে আমি বিদ্যা আলয়ে পড়ি। হ্যাঁ, তো বিদ্যা আলয়ে না বলে যদি আমি বলি বিদ্যালয়ে, শুনতে ভালো লাগে, আবার কি হলো, উচ্চারণেও সহজ হয়ে গেল। এটাই হলো মূলত সন্ধির কাজ। এখন স্বরসন্ধি, স্বরসন্ধিটা কি? স্বরসন্ধি হলো স্বরের সাথে স্বরের মিলন, স্বরের সাথে স্বরের মিলনে যে সন্ধি হয় সেটাই হলো স্বরসন্ধি। এখন আমাদের স্বর তো আছে অ, তারপরে আছে আ, তারপরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই হলো আমাদের স্বর। তাহলে স্বরসন্ধিটা কি হবে? স্বরের সাথে স্বরের, তার মানে এই স্বরগুলোর সাথে একটার সাথে আরেকটার মিলনে যে সন্ধি হবে সেটাই হলো স্বরসন্ধি। তো যে কথাটা প্রথমে আমি বলি সেটা হলো আমাদের এখানে কয়েকটা নিয়ম অনুসরণ করলে হবে। স্বরসন্ধির ক্ষেত্রে 3টা নিয়মের কথা বলবো। এক নাম্বার হলো হ্রস্ব আর দীর্ঘ, হ্রস্ব আর দীর্ঘ এই দুইটা স্বর মিলে যে সন্ধি হয় সেটা হলো সবসময় দীর্ঘ স্বর হয়। কি হবে? সবসময় দীর্ঘ স্বর। যেমন দেখেন অ আ, অটা হ্রস্ব, আটা দীর্ঘ, তো এদের মধ্যে সন্ধি হলে সবসময় আ হবে। হ্রস্ব ই, দীর্ঘ ই, এই হ্রস্ব আর দীর্ঘ এর মধ্যে যদি সন্ধি হয় সবসময় কি হবে? দীর্ঘ ই হবে। হ্রস্ব ও দীর্ঘ উ এদের মধ্যে যদি সন্ধি হয় সবসময় কি হবে? আ। দীর্ঘ উ হবে। এক নম্বর নিয়ম কি বললাম, যে হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বরের মধ্যে যদি সন্ধি হয় সবসময় সেটা কি হবে? দীর্ঘ স্বরটা পাবো। যেমন প্রাণ, প্রাণ যোগ অধিক, এখানে মূর্ধন্য এর সাথে কি আছে? অ আছে, আর এখানে অ আছে, তাহলে অ আর অ মিলে কি হবে? প্রাণ অধিক না প্রাণাধিক। এই যে আকার হয়ে যাবে, অ আছে আ হয়ে যাবে, প্রাণাধিক। ঠিক আছে? তাহলে হ্রস্ব দীর্ঘের মধ্যে যদি সন্ধি হয় সেটা সবসময় কি হবে? সেটা সবসময় দীর্ঘ স্বর হবে। আবার যেমন দেখেন রবি যোগ ইন্দ্র, কি হবে? এখানেও হ্রস্ব ই, এখানেও হ্রস্ব ই, কিন্তু কি হয়ে যাবে? সবসময় দীর্ঘ ই হয়ে যাবে। তাহলে রবি হ্রস্বইকার আছে, বয় দীর্ঘইকার হয়ে যাবে, রবীন্দ্র। আবার যেমন দেখেন মরু যোগ উদ্যান, মরু যোগ উদ্যান, হ্রস্ব দীর্ঘের মধ্যে যদি সন্ধি হয় সবসময় কি হবে? দীর্ঘ হবে। তাহলে এখানে হ্রস্ব উ, এখানে হ্রস্ব উ হয়ে যাবে কি? দীর্ঘ উ। তাহলে ম হ্রস্বকার আছে, রয়ে দীর্ঘকার হয়ে যাবে, হয়ে গেল মরুদ্যান। তাহলে এক নম্বর কথা যেটা বললাম সেটা হলো হ্রস্ব দীর্ঘের মধ্যে যদি কোনো সন্ধি হয় সেটা যেখানেই থাকুক না, আগে হ্রস্ব পরে দীর্ঘ, আগে দীর্ঘ পরে হ্রস্ব, অথবা দুইটাই হ্রস্ব থাকুক আর দুটাই দীর্ঘ থাকুক, সবসময় দীর্ঘ স্বরটা হবে। ঠিক আছে? তো এখানে আমরা দেখলাম কি হয়েছে? এখানে দেখলাম অকার থেকে আকার হয়েছে, এখানে হ্রস্ব ইকার থেকে দীর্ঘ ইকার হয়েছে, এখানে হ্রস্ব উকার থেকে দীর্ঘকার হয়েছে। ক্লিয়ার? এই গেল এক নম্বর নিয়ম। এটা সহজ, এখানে বাড়তি কোনো চিন্তা করতে হয় না, শুধু হ্রস্বকে দীর্ঘ বানিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু সন্ধি সবসময় এত সহজে হয় না। সবসময় কি আর ওই যে বলেছিলাম না যে বাংলা সিনেমায় কি নায়ক নায়িকা শুরু থেকে শেষ পর্যন্ত কি আর স্বাচ্ছন্দ্য ভাবে থাকতে পারে? মাঝখানে কতগুলো ভিলেন এসে কি এই মিলনে বাধা সৃষ্টি করে। তো এই স্বরগুলোর মধ্যে
হ্রস্ব দীর্ঘ গ্রন্থ সহজ, কিন্তু কিছু স্বর আছে একদম পুরোটাই চেঞ্জ হয়ে যায়, আমরা সেটা দেখব। এটা হলো 2 নম্বর বলছি। হ্যাঁ, আমরা তো সন্ধির ক্ষেত্রে কি দেখি, আগে থাকবে কিছু, পরে থাকবে কিছু, আর আগে পরে মিলে কি হয়ে যাবে, তাদের মধ্যে সন্ধি হবে, একটা আমরা ফলাফল পাবো। ঠিক আছে? তো 2 নম্বর নিয়ম হলো, আগে যদি থাকে অ বা আ, আর পরে যদি থাকে হ্রস্ব ই বা দীর্ঘ ই, পরে যদি থাকে হ্রস্ব উ বা দীর্ঘ উ, পরে যদি থাকে রি, পরে যদি থাকে এ বা ওই, পরে যদি থাকে ও বা ও। আগে কি, আগে যদি অ বা আ থাকে, পরে যদি হ্রস্ব বা দীর্ঘ, হ্রস্ব বা দীর্ঘই থাকে, তাহলে হয়ে যাবে কি, যেমন অ, হ্যাঁ, যেমন দেখেন অন্ত। আচ্ছা, ফলাফলটাকে লিখে দিই। ফলাফলটাকে লিখি, যেমন দেখেন একার, এ বা একার হয়ে যাবে, আগে এ পরে একার, আগে এ বা একার। আপনারা কারটা মনে রাখলে হবে। আগে যদি অ বা আ থাকে, পরে যদি হ্রস্ব বা দীর্ঘ থাকে, তাহলে হবে ও বা ওকার। আগে যদি রি অ আ, পরে যদি রি থাকে, তাহলে হবে রেফ। আগে যদি এ ওই, আগে যদি অ আ, পরে যদি এ ওই থাকে, তাহলে তার পরিবর্তে হবে ওইকার। আগে অ আ, পরে ও বা ও থাকলে তার পরিবর্তে হবে ওকার, ওকার। কি বললাম, আগে যদি অ বা আ, প্রত্যেকটা ক্ষেত্রে তো আগে অ বা আ। হ্যাঁ, আর পরে কি, হ্রস্ব দীর্ঘ থাকলে একার, হ্রস্ব দীর্ঘ থাকলে ওকার, রি থাকলে রেফ, এ ওই থাকলে ওইকার, ও থাকলে ওকার। কথা বুঝলাম? এটা একটু মাথায় রাখতে হবে। এটা হলো সূত্র। এটা কি সূত্র? যেমন দেখেন, যেমন দেখেন অন্তযোগ ইষ্টি, অন্তযোগ ইষ্টি। আগে কি আছে, দন্তন্বয় তর সাথে জ, জফলা, জ, জ বললে অ আসে, আর পরে আছে হ্রস্ব ই, হয়ে যাবে কি একার। তাহলে একারটা কার সাথে হবে, একারটা হবে, যেমন এখানে একার হবে যার সাথে অ বা আ থাকবে, এখানে ওকার হবে যার সাথে অ বা আ থাকবে, এখানে রেফ হবে যার সাথে অ বা আ থাকবে, এখানে ওইকার হবে যার সাথে অ বা আ থাকবে, ঔকার হবে যার সাথে অ বা আ থাকবে। তো এখানে কার সাথে, দন্তন্বয় তো জফলার সাথে অ আছে না, তাহলে এর সাথে কি হয়ে যাবে, একার হয়ে যাবে। তাহলে কি হবে, দন্তন্বয়ে ত জফলা, তার সাথে একার, আর এখানে বাকি থাকলো যা বসিয়ে দিলাম, অন্ত্যেষ্টি। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কি, পেরেছেন কিনা বলেন। এখানে অ আছে না, জি স্যার। এখানে দন্তন্য নয়তো জফলার সাথে তো অ আছে, জ বললে অ আসে না, তাহলে এখানে অ, আর এখানে এই যে ই, তাহলে অ আর ই মিলে হয়ে যায় একার। তাহলে যার সাথে অ আছে তার সাথে একার দিলাম, দন্তন্য নয়তো জফলার সাথে অ, এবং দন্তন্য নয়তো জফলার সাথে একার। আচ্ছা, সহজ একটা উদাহরণ দিই, যেমন শুভ যোগ ইচ্ছা। তো শুভ, এখানে ভয়ের সাথে অ আছে, আর এখানে ই, অ ই মিলে কি হবে, একার হবে, কার সাথে হবে, যার সাথে অ আছে তার সাথে একার, ভর সাথে অ আছে, সুতরাং ভয়ের সাথে একার, আর বাকি যা আগে পরে যা আছে বসিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিই, আমি একটা করে উদাহরণ রাখি।
তারপরে দেখেন, আগে অ আ পরে যদি হ্রস্ব বা দীর্ঘ থাকে তাহলে তার পরিবর্তে হবে কি ওকার। যেমন যেমন দেখেন, সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়, এদিকে জায়গা বেশি নিয়ে ফেলেছি। তাহলে এখানে কি আছে, আগে কি আছে অ, পরে কি আছে উ, অ ও মিলে কি হবে ওকার হবে। কার সাথে ওকার হবে? যার সাথে অ আছে। তাহলে অন্তস্থ জয় রেপ, তার সাথে অ আছে, সুতরাং তার সাথে ওকার হবে। আগে যা আছে বসিয়ে দিলাম, পরে যা আছে বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসেন, আগে যদি অ আ পরে যদি রি থাকে তাহলে তার পরিবর্তে কি হবে? রেফ হবে। যেমন দেখেন, মহা যোগ ঋষি, মহা আগে কি আছে? আ আছে, পরে রি আছে। তাহলে আগে অ বা আ পরে যদি রি থাকে তাহলে কি হবে? রেফ হবে। তাহলে রেফটা কার সাথে হবে? যার সাথে অ বা আ আছে। তো সুতরাং এখানে হয়ের সাথে আমরা দেখতে পাচ্ছি আ আ আছে, সুতরাং হয়ের সাথে রেফ, আগে ম পরে সি। বলেন হয়েছে? হয়েছে নাকি বলেন? হয়েছে নাকি বলেন? আগে আ পরে রি হবে কি রেপ। রেপটা কার সাথে? যার সাথে অ বা আ। যেমন এখানে যার সাথে অ আছে তার সাথে ফলাফল দিলাম, যার সাথে অ আছে। এখানেও তাই, যার সাথে আ আছে তার সাথে রেপ দেওয়ার কথা। তো সেই হিসাবে কি হয়ে গেল বলেন তো? শব্দটা কি হয়েছে? ঠিক আছে? শব্দটা লেখা ঠিক আছে কিনা আমার বলেন? শব্দটা লেখা ঠিক আছে কিনা বলেন? রেপটা পরে হবে না স্যার? কেন পরে রেপটা হবে? মূর্ধন্য ষ কেন পরে হবে? রেপটা কেন পরে হবে বলেন? আমার নিয়ম অনুসারে ঠিক আছে কিনা? বলছে যার সাথে অ বা আ থাকবে তার সাথে ফলাফলটা হবে। তো রেপটা হয়ের সাথে আ আছে, হয়ের উপরে রেপ দিয়ে দিলাম। নিয়ম অনুসারে ঠিক আছে না? শোনেন, রেপ কখনো, হ্যাঁ শোনেন, আগের শব্দ আগে হয় না আর কি। হ্যাঁ, রেপ কখনো নিচের উপরে হয় না। নিচের উপর কখনো মানুষ রেপ মানে রেপ হয়? রেপ হয় না। রেপ সবসময় অন্যের ঘাড়ে। রেপ আমরা যার উপরে দেখি এই রেপটা তার না, আগের যে বর্ণটা আছে তার রেপ, কিন্তু নিজের ঘাড়ে না রেখে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। তো এই রেপটা হয়, কিন্তু হ কি করবে? নিজের উপরে না রেখে পরে যে আছে তার উপর চাপিয়ে দেয়। তাহলে মূর্ধন্য শয়ের উপরে রেপ হবে, যদিও এই রেপটা কার? হয়ের। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা একটু আমি সাব রুলস আছে, আমি একটু দেখিয়ে দিই। যেমন এখানে রি না থেকে যদি ঋত থাকতো, বললাম আগে অ আ পরে যদি রি না থেকে কি থাকে? ঋত থাকে, তাহলে তার পরিবর্তে হবে আর। কি হবে? আর হবে, আর আর আর। যেমন দেখেন, শীত যোগ ঋতু, ঋতু থাকলে কি হয়? আর হয়। কার সাথে আর হবে? যার সাথে অ বা আছে। তাহলে তয়ের সাথে অ আছে, তয়ের সাথে আ হবে। তাহলে শীত যোগ আর, শীতার। এই শীতারের রটা রেফ হয়ে যায়, আর এই তটা বসে গেল, শীতার্ত। বুঝলাম? হিম যোগ ঋতু কি হবে? ঋতু আর, তাহলে কি হবে? হিমার্ত। ক্ষুধা যোগ ঋতু কি হবে? ক্ষুধার্ত। তৃষ্ণার্ত কি হবে? তৃষ্ণাযোগৃত। ভয়ার্ত কি হবে? ভয়যোগ ঋতু। এখন ভয়ার্ত, ভয়ার্ত সন্ধি বিচ্ছেদ করলে ভয়যোগ ঋতু হবে যে, কিভাবে বুঝলেন? ঋতু কেন আনলেন? আর থাকার কারণে। আর, হ্যাঁ, ভয় আর, শীত আর, হিম আর, এই যে আর আছে, পরে যদি আর থাকে আর আগে যদি অ বা আ থাকে তাহলে কি হবে? ঋতু হয়।
তাহলে আগে অ আ পরে ঋতু। ঠিক আছে, কি? তারপরে দেখেন আগে অ আ পরে যদি এ বা ওই থাকে তাহলে ওইকার হয়। যেমন দেখেন জন যোগ এক, জন যোগ এক কি হবে? জৈনক। হ্যাঁ, আগে অ পরে এ আছে, তাহলে তার পরিবর্তে কি হবে? তার পরিবর্তে কি হবে? ওইকার হবে। ওইকারটা কার সাথে হবে? ওইকারটা কার সাথে হবে? যার সাথে অ আছে তার সাথে ওইকার হবে না? ও আছে। দন্ত নর সাথে অ আছে, সুতরাং দন্ত নর সাথে ওইকার হবে, তাই তো? আগে যা আছে বসিয়ে দিলাম, পরে যা আছে বসিয়ে দিলাম, তাহলে কি হলো? বলেন শব্দটা কি? হ্যাঁ, শব্দটা কি হলো বলেন? জনৈক হইল না স্যার এখানে? জনৈক। হ্যাঁ, জৈনক না। জনৈক। অনেকে বলে না জৈনক ব্যক্তি, না না, জৈনক না, শব্দটা কি হবে? জনৈক। কি হবে বলেন? জনৈক। জনৈক। তাহলে মতৈক্য কি হবে? ওই আছে মতৈ, উল্টা দিক থেকেও ভাবতে হবে আপনাকে। যেমন মতৈক্য, মতৈক্য এখানে সন্ধিতে এই যে ওইকার আছে, ওইকার থাকলে কি ভাঙবো? আগে অ আ পরে এ বা ওই, তাহলে আগে যার উপরে ওই তার সাথে অ বা আ, তাহলে তর সাথে ওই, সুতরাং তর সাথে অ। ঠিক আছে, আর পরে কি? এটা সহজ, এ ওই থাকলে ওইকার, ও ও থাকলে ওকার, এই দুটো এভাবে মনে রাখবেন। রেজাল্ট প্রশ্নের মধ্যেই সমাধান। এ ওই থাকলে ওইকার, ও ও থাকলে ওকার, তাহলে যেখানে ওইকার আছে সেখানে কি হবে? ওই হবে। যেখানে ওইকার আছে সেখানে ওই হবে। ঠিক আছে, আচ্ছা। আবার দেখেন বিদ্যা যোগ ঔষধ কি হবে বলেন? বিদ্যা যোগ ঔষধ, আগে কি আছে পরে কি আছে? আগে কি আছে? আগে আ আছে, আর পরে ও আছে, তাহলে আ আর ও মিলে কি হয়ে যাবে? ওকার। ওকার, ওকারটা কার সাথে হবে? যার সাথে আ আছে। তাহলে দয়ে জফলা এর সাথে আ আছে, তাহলে দয়ে জফলার সাথে কি হবে? ওকার হবে। যার সাথে আ আছে তার সাথে ওকার, দয়ে জফলার সাথে আকার, সুতরাং দয়ে জফলার সাথে ওকার। এবার আগে যা আছে বসিয়ে দিলাম, পরে যা আসছে বসিয়ে দিলাম। বিদ্যৌষধ, বুঝলাম? বিদ্যৌষধ মানে কি? বিদ্যৌষধ মানে বিদ্যা বড় ঔষধ, বিদ্যা ঔষধ স্বরূপ, বিদ্যা ঔষধ। এখানে হচ্ছে দটা দ্বিত্ব হলো কেন? বিদ্যৌষধ দটা দুইবার হচ্ছে। কই, জফলা তো আগে থেকে আছে, আমি কি চেঞ্জ করেছি? জফলা তো আগে থেকে আছে এখানে, আমি শুধু অ বা আ দেখব। এখানে আকার আগে আ পরে ও আছে, এই দুইটা মিলে ওকার হয়েছে, এই দুইটা বাদ, বাকিগুলো তো যা আছে তাই। হ্যাঁ, যেমন দেখেন মহা যোগ ঔষধ, তাই তো? তাহলে আগে কি আছে? আ পরে ও, আ আর ও মিলে কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। ওকারটা কার সাথে হবে? যার সাথে অ বা আ আছে। হয়ের সাথে আ আছে, সুতরাং হয়ের সাথে ওকার। এখানে ওটাতে তাই, ওখানে কি আছে? বিদ্যা যোগ ঔষধ,
তাহলে এখানে আ, এখানে ও, আ ও আর সরি, আ আর ও মিলে ঔকার হয়ে যাবে। এখন ঔকারটা কার সাথে হবে? যার সাথে আ আছে, তার সাথে আটা কার সাথে আছে বলেন? আটা কার সাথে আছে? দয় জফলার সাথে আকার আছে না? সুতরাং আমার দয় জফলার সাথে ঔকার হবে। এখানে যার সাথে আকার আছে তার সাথে ঔকার, হর সাথে আকার আছে, সুতরাং হয়ের উপরে ঔকার, বাকি যা আছে বসিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। বুঝলাম? এবার দেখেন তাহলে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। আগে তো যা সবগুলো একই, অ বা আ, পরে রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। 11টা স্বরবর্ণের মধ্যে প্রথম দুইটা অ আ আগে, আর বাকি সবগুলো সিরিয়ালি পরে আছে। রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। তাহলে রস্বই দীর্ঘই থাকলে একার, এবার এটা মুখস্থ করতে হবে। রস্বই দীর্ঘই থাকলে একার, রস্ব দীর্ঘ থাকলে ওকার, রি থাকলে রেট, এ ওই থাকলে ওইকার, ও ও থাকলে ঔকার। এটা একটু মনে রাখার বিষয়। হ্যাঁ, সন্ধি নিয়ম অনুসরণ করে বা নিয়ম শিখে সন্ধি শিখেছেন এমন খুব কমই হয়েছে। স্কুল কলেজে যখন সন্ধির সাথে পরিচয় ঘটেছিল তখন কি নিয়ম শিখে সন্ধি করেছেন নাকি মুখস্থ? টিচারও বলেছে যা আজকে স্বরসন্ধি মুখস্থ করে আসিস, ব্যাস স্বরসন্ধি যা আছে বইয়ের মধ্যে সব মুখস্থ করলাম, কিন্তু কোথা থেকে কি হলো কিছুই শেখা হলো না। বাট এইভাবে যদি আপনি করেন তাহলে তাহলে সহজে আপনি সন্ধি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। আজান হয়েছে? জি স্যার, আরো আগে হয়েছে। তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিয়ে আর একটা নিয়ম সরসন্ধি আলোচনা করব। ওকে, নামাজের ব্রেক। হ্যাঁ, 10 মিনিট হবে? 10 মিনিটে হবে? 12 থেকে 15 মিনিট দেন স্যার। 15 মিনিট, আচ্ছা ঠিক আছে।
সবাই এসেছেন? জি স্যার, যারা ছিল তারা আসছে সব। আচ্ছা, তাহলে এই গেল 2 নাম্বার। হ্যাঁ, এবার একটা ম্যাজিক দেখাবো আপনাদের। ম্যাজিকটা হলো, যদিও চোখের সামনে ম্যাজিক ধরে ফেলবেন, ম্যাজিকটা হলো এইখানে পরে যা আছে, পরে যা আছে এই পুরোটা আমি কাট করলাম, কাট করে এখানে পেস্ট করে দিলাম। হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ও দীর্ঘ উ, রি, এ ওই, ও ও। পরে যেটা ছিল সেটাকে আমি কি করলাম, আগে নিয়ে আসলাম। তাহলে পরে কি হবে, এটা যোগ চিহ্ন। পরে কি হবে, কি লিখেছি পরে, পরে কি লিখেছি, অন্য স্বর। পরে লিখেছি অন্য স্বর। আগে হ্রস্ব দীর্ঘই পরে অন্য স্বর, আগে হ্রস্ব দীর্ঘ পরে অন্য স্বর, আগে রি পরে অন্য স্বর। এখন এই অন্য স্বর মানে কি বলেন তো, অন্য স্বর মানে কি? অন্য স্বর মানে কি? আগে হ্রস্ব, হ্যাঁ, অন্য যে কোনো স্বর আগে হ্রস্ব, আগে হ্রস্ব ওই দীর্ঘই পরে অন্য স্বর মানে কি, ওই হ্রস্বই দীর্ঘই ছাড়া বাকি যে ছাড়া বাকি 9টা, ওই 9টার যে কোনোটা। আগে রি পরে অন্য স্বর, তার মানে আগে রি আর পরে অন্য স্বর বলতে ওই রি বাদে বাকি যে 10টা আছে ওই 10টার যে কোনোটা। ক্লিয়ার? এবার আসেন, আমরা কি পাবো ফলাফল, আগে রি পরে অন্য স্বর থাকলে জফলা, আগে রি পরে, আগে হ্রস্ব দীর্ঘ পরে অন্য স্বর থাকলে বফলা, আগে রি পরে অন্য স্বর থাকলে রফলা। এতটুকু আগে ক্লিয়ার হন। আগে হ্রস্ব দীর্ঘই পরে অন্য স্বর মানে থাকলে পরে কি হবে, এটা পরিবর্তে জফলা হবে। আগে হ্রস্ব দীর্ঘ পরে অন্য স্বর থাকলে বফলা, আগে রি পরে অন্য স্বর থাকলে রফলা। উদাহরণ দেখি, যেমন দেখেন, প্রতি যোগ অয়, প্রতি যোগ অয়, আগে ই আছে পরে অন্য স্বর আছে, তাহলে কি হবে, জফলা হবে। জফলাটা কার সাথে হবে, যার সাথে ই আছে তার সাথে জফলা হবে, দিলাম। এরপরে আছে কি, অন্তস্থ অ। তাহলে প্রতিযোগ হয় প্রত্যয়। এখন একটা কথা হলো, এখানে আর একটা কথা যুক্ত করতে হবে, মনে রাখতে হবে, সেটা হলো যোগ চিহ্নের পরে যে বর্ণ থাকবে ওই বর্ণের যে কার চিহ্ন, যদি কার চিহ্ন বিশিষ্ট বর্ণ হয়, ওই বর্ণের যে কার চিহ্ন সেটাও যার সাথে জফলা দিলেন তার সাথে যুক্ত হবে। যেমন দেখেন, প্রতি যোগ উপকার, প্রতি যোগ উপকার, তাহলে এখানে ই আর এখানে উ, তাহলে কি হবে, জফলা। কার সাথে, যার সাথে ই আছে তার সাথে জফলা হলো। যোগ চিহ্নের পরে যে বর্ণ থাকবে ওই বর্ণের কার চিহ্নটাও এর সাথে যুক্ত হবে। তাহলে হ্রস্ব উ আছে, তার কার চিহ্ন হ্রস্ব উকার, এই এর সাথে হ্রস্ব উকারটাও দিতে হবে।
বাকি আগে যা আছে বসিয়ে দিলেন, পরে আছে পকার, পকারকেও বসিয়ে দিলেন। তার মানে আমরা যখন বিচ্ছেদ থেকে সন্ধিতে যাব, বিচ্ছেদ থেকে যখন সন্ধিতে যাব তখন কি হবে, যোগ চিহ্নের পরে যেই বর্ণ সন্ধিতে সেটা কার, যেই বর্ণ সেই কার। আবার আপনি যদি উল্টা দিক থেকে যান, সন্ধি থেকে যদি আপনি বিচ্ছেদ করতে যান, তাহলে এখানে যে কার চিহ্ন থাকবে ওই কার চিহ্ন যেই কার সেই বর্ণ। সন্ধি থেকে বিচ্ছেদে উল্টা, সন্ধি থেকে বিচ্ছেদে গেলে যেই কার সেই বর্ণ, যেই কার সেই বর্ণ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এখন দেখেন, তাহলে এখানে যেহেতু যেহেতু কোনো কার নাই, এই কারণে আমরা এখানে কোনো কার চিহ্ন বসাই নাই। বাট প্রত্যুপকার ওখানে দেখলাম রস্যউ আছে, এই জন্য এখানে সেখানে রস্যউ কার দিয়ে দিয়েছি। এবার দেখেন, আগে রস্য দীর্ঘ পরে অন্য সব থাকলে ব ফলা, যেমন সু যোগ আগত, আগে কি আছে উ, পরে আছে অন্য স্বর, তাহলে কি হবে বফলা। কার সাথে বফলা, যার সাথে উ আছে, দন্ত স্বর সাথে উ, সুতরাং দন্ত স্বর সাথে বফলা দিলাম। যোগ চিহ্নের পরে কি আছে আ আছে, যেই কা বর্ণ এখানে সেটা কার। ক্লিয়ার, বুঝলাম কিনা বলেন? যেই বর্ণ সেই কার, যেই কার সেই বর্ণ। তাহলে আগে রস্যউ পরে অন্য স্বর থাকলে বফলা, বফলা কার সাথে হবে, যার সাথে রস্যউ আছে, অর্থাৎ এইগুলো এগুলো যার সাথে থাকবে সেইগুলোর সাথে কি হবে, সেগুলোর সাথে ওই রেজাল্টটা যুক্ত হবে, আগে যেটা থাকবে তার সাথে। তাহলে রস্য দীর্ঘ যার সাথে থাকবে, রস্য দীর্ঘ যার সাথে থাকবে, রি যার সাথে থাকবে তার সাথে ফলাফলটা। আচ্ছা, আগে রি পরে অন্য স্বর রফলা, যেমন মাতৃ যোগ আদেশ, কি হবে বলেন? যার সাথে রি তার সাথে রফলা, তর সাথে রি, সুতরাং তয়ের সাথে রফলা, তর সাথে রফলা আমরা এইভাবে লিখি, এ লিখে উপরে মাত্রা দিলেই তয়ের সাথে রফলা হয়। তাহলে তয়ের সাথে রফলা হলো। এরপরে কি যোগ চিহ্নের পরে কি আছে আ আছে, তার কার চিহ্নটা এখানে দিলাম, বাকি যা আছে বসান, বসিয়ে দেন মাত্রাদেশ। ওকে, এই তিনটা বুঝলাম কিনা? তাহলে রস্য দীর্ঘ থাকলে জফলা, রস্য দীর্ঘ থাকলে বফলা, রি থাকলে রফলা, মুখস্থ করে ফেলবেন। টি এম, এগুলো কি করতে হবে, টি এম রস্য দীর্ঘ থাকলে জফলা, রস্য দীর্ঘ থাকলে বফলা, রি থাকলে রফলা। এবার আসেন আগে যদি এ থাকে তাহলে তার পরিবর্তে লিখতে হবে অই, আগে যদি ওই থাকে তার পরিবর্তে হবে আই, আগে যদি ও থাকে তার পরিবর্তে অব, আগে যদি ও থাকে তার পরিবর্তে লিখতে হবে আব। স্বরবর্ণের শেষ চারটা বর্ণ এ ওই ও ও, এ ওই ও ও, এই চারটা, এটার পরিবর্তে সিরিয়ালি অই আই অব আব, অই আই অব আব, এ ওই ও ও, অই আই অব আব। অর্থাৎ শব্দের মধ্যে যদি আপনি অই দেখেন তার পরিবর্তে এ লিখতে হবে। যেমন আমি যদি বলি নয়ন, কি বললাম, নয়ন, নয়ন বললে অয় আসে না, অয় আসে। তাহলে অয়টা কার সাথে আছে, দন্ত নর সাথে অয় যুক্ত হয়ে আছে, নয়, ন যোগ অন্ত, ন যোগ অয় নয়। তাহলে যার সাথে অয় তার সাথে একার, দন্ত নর সাথে অয়, সুতরাং দন্ত নর সাথে একার। এরপরে এখানে কোনো কার চিহ্ন আছে নাই, তাহলে ওখানে কার চিহ্ন না থাকলে আমরা স্বরে অ ধরবো, তারপরে দন্ত ন, এই তাহলে নে যোগ অন নয়ন। ঠিক একইভাবে যদি শব্দের মধ্যে আই থাকে, যেমন নায়ক, নায়ক বললে আয় আসে না, আয়, তাহলে যার সাথে আয় তার সাথে ওই কার,
দন্ত নর সাথে আই, সুতরাং দন্ত নর সাথে ঐকার যোগ, এখানে কোনো কার চিহ্ন নাই, তাহলে অ ধরবো, আর তারপরে কি আছে ক নায়ক। আবার শব্দের মধ্যে যদি অব দেখতে পাই, যেমন লবণ, লবণ, লবণ বললে লব বললে অব আসে, তো যার সাথে অব তার সাথে ওকার, লর সাথে অব, সুতরাং লর সাথে ওকার, কোনো কার চিহ্ন নাই, অ ধরলাম, তারপরে দন্তন্য লোযোগ অন। আবার শব্দের মধ্যে যদি আপনি আপ দেখেন, যেমন 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 আচ্ছা আরেকটা শব্দ লিখি, যেমন ভাবুক, তো ভাব বললে আব আসে, তো ভাবটা কার সাথে যুক্ত হয়ে আছে, আপটা কার সাথে যুক্ত আছে, ভয়ের সাথে, তাহলে ভযোগ আপ ভাব, সুতরাং যার সাথে আপ তার সাথে কি ঔকার, ভয়ের সাথে আপ, সুতরাং ভয়ের সাথে ঔকার বউ। এরপরে দেখেন কার চিহ্ন আছে, রস্যৌকার, তাহলে যেই কার বিচ্ছেদের সময় সেটা বর্ণ, তাহলে রস্যৌকার আছে, এখানে রস্য হবে, তারপরে কি আছে ক আছে, যেই কার সেই বর্ণ, তাহলে ভৌ যোগুক ভাবুক। এখন এটা খুব সহজে মনে রাখবেন, এ ওই ও ও, বিচ্ছেদ থেকে দেখেন এ ওই ও ও সিরিয়ালি চারটা, এ থাকলে অয়, ওই থাকলে আই, ও থাকলে অব, ও থাকলে আব, আবার উল্টা দিক থেকে অয় থাকলে এ, আই থাকলে ওই, ও অব থাকলে ও, আর আব থাকলে ও। বুঝেছি বুঝেছি ক্লিয়ার কিনা বলেন? তার মানে যদি অয় দেখেন, যদি কি দেখেন অয় দেখেন তাহলে একার হবে, আই দেখেন তাহলে ঐকার হবে, অব দেখলে ওকার হবে, আব দেখলে ওকার হবে। বুঝেছি কিনা বলেন? ক্লিয়ার কিনা? এ ওই ও ওই ও, অয় আই অব আব, অয় আই অব আব, এ ওই ও ও সিরিয়াল, তাহলে এ থাকলে অয়, ওই থাকলে আই, ও থাকলে অব, ও থাকলে আব। ঠিক আছে, এই হলো তিনটা আমাদের স্বরধ্বনি স্বরসন্ধি নিয়ম। ক্লিয়ার? কি চুপচাপ কেন, কিছু বলবেন না? আসেন পরেরটাতে যাই। কি বুঝেছেন নাকি না বুঝেন নাই? কঠিন লেগেছে? Good, হ্যাঁ এবার আসেন। আচ্ছা, স্বরসন্ধি কতগুলো, স্বরসন্ধির কতগুলো উদাহরণ আছে যারা নিয়ম মানে না, নিয়ম ছাড়াই শুদ্ধ, ওইগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ। কি বলা হয়? নিপাতনে সিদ্ধ। একটা গল্প বলি, গল্পের মধ্যে দিয়ে আপনাদের এই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিগুলো শিখিয়ে দিব। মানে গৌতম বুদ্ধের বাবা, রাজা গৌতম বুদ্ধের বাবা শুদ্ধোদন। তো এই রাজা শুদ্ধোদন সকালবেলার মার্তণ্ড, মার্তণ্ড মানে সূর্য, সকালবেলা সূর্য দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন। কি দেখলেন? দেখলেন এক প্রৌঢ় কুলটা নারী, দেখলেন এক প্রৌঢ় কুলটা নারী যার সীমন্ত এলোমেলো। গবাক্ষ পথে তাকালেন মানে জানালা দিয়ে তাকালেন, দেখলেন এক প্রৌঢ়, প্রৌঢ় মানে মাঝ বয়সী একজন মহিলা, যার চরিত্রের মধ্যে কলঙ্ক আছে। প্রৌঢ় কুলটা, কুলটা মানে ওই যে বললাম নারী, যার সীমন্ত এলোমেলো এবং রক্তষ্ঠ। সীমন্ত মানে মাথা সিঁথি চুল এলোমেলো, এবং রক্তষ্ঠ মানে ঠোঁটে রক্ত। সে সারঙ্গ এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে হেঁটে যাচ্ছে। গল্পটা একটু শিখে রাখবেন যে সকাল রাজা শুদ্ধোদন সকালবেলার মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন, দেখলেন এক প্রৌঢ় কুলটা নারী
যার সীমন্ত এলোমেলো ও রক্তষ্ট, সে সারঙ্গ একটা বাদ্যযন্ত্রের নাম, এবং অন্যান্য সারঙ্গ এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে হেঁটে যাচ্ছে। তো এগুলো হলো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। আপনারা শীটের মধ্যে বা বইয়ের মধ্যে এগুলোর বিচ্ছেদ পেয়ে যাবেন। ঠিক আছে, শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন, মার্তযোগ অণ্ড, মার্তণ্ড, গোযোগ অক্ষ, গবাক্ষ, প্রযোগ উড়ো, পৌড়, কুলযোগ অটা, সীমন যোগ অত, তারপরে রক্তযোগ ওষ্ঠ, সারযোগ অঙ্গ, অন্য যোগ অন্য। ওকে, এবার আসেন ব্যঞ্জন সন্ধি। আমরা যেমন দেখলাম স্বরসন্ধি হলো স্বরের সাথে স্বরের মিলন। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে তিনটা উপায়। একটা হলো স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, আরেকটা হলো ব্যঞ্জনের সাথে স্বর, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। এই তিনটা প্রক্রিয়ায় ব্যঞ্জন সন্ধি সাধিত হয়। তাহলে 1 নম্বর আসেন, আগে যদি স্বর থাকে আর পরে যদি চ বা ছ থাকে, আগে যদি স্বর থাকে পরে যদি চ বা ছ থাকে, তাহলে এই চয় থাকুক আর ছয় থাকুক, চয় বা ছয়ের পরিবর্তে চ ছ হয়ে যায়। আগে যদি স্বর পরে যদি চ বা ছ থাকে, তাহলে চয় থাকুক আর ছয় থাকুক, যেটাই থাকুক না কেন, চ বা ছয়ের পরিবর্তে কি হয়ে যাবে, চয় ছ হয়ে যাবে। যেমন দেখেন, আযোগ ছন্ন, তাহলে আগে স্বর পরে ছ আছে, তো ছটা কি হয়ে যাবে, চয় ছ হয়ে যাবে, আচ্ছন্ন। ঠিক আছে। 2 নাম্বার হলো, আচ্ছা এখানে যদি আমি বলি বিচ্ছিন্ন, বি যোগ চিহ্ন, তাহলে এখানে কি আছে, আগে ব যোগ ই, আগে ই পরে ছ, তাহলে ছটা কি হয়ে যাবে, চয় ছ হয়ে যাবে। 2 নম্বর হলো, আগে যদি বর্গের প্রথম বর্ণ, আগে যদি বর্গের প্রথম বর্ণ থাকে আর পরে যদি স্বর থাকে, তাহলে কি হয়ে যাবে, বর্গের প্রথম বর্ণের জায়গায় বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে, প্রথম বর্ণের জায়গায় বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাবে। আমি একটু অন্য জায়গায় দেখাই, যেমন ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, সরি, তারপরে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, প, ফ, ব, ভ, ম। তো এটা হলো বর্গের প্রথম বর্ণ আর এটা হলো বর্গের তৃতীয় বর্ণ। বলছে যে যদি আগে ক মানে বর্গের প্রথম বর্ণ থাকে আর পরে যদি স্বর থাকে, তাহলে বর্গের প্রথম বর্ণের জায়গায় তৃতীয় হয়ে যাবে। অর্থাৎ ক থাকলে গ হবে, চ থাকলে জ হবে, ট থাকলে ড হবে, ত থাকলে দ হবে, প থাকলে ব হবে। তবে এখানে একটু মাথায় রাখতে হবে, ড দিলে এই শব্দটা অর্থপূর্ণ হয় না, সেখানে আমরা আসছি। যেমন দেখেন, দিক যোগ অন্ত, এখানে ক আছে পরে স্বর আছে, ক এর জায়গায় গ হয়ে যাবে, দিগন্ত। নিচ যোগ অন্ত, চ এর জায়গায় জ হয়ে যাবে, চ ছ বর্গীয় জ। তারপরে শর্ট যোগ অন্ত, শর্ট যোগ আনন লিখি, শর্ট যোগ আনন, তাহলে ট এর জায়গায় কি হয়ে যাবে, ড হয়ে যাবে। ড দিলে শব্দটা দাঁড়াবে ষডানন, ষডানন বলে শব্দটা অর্থ হয় না, এই জন্য ড
ড গুলোকে আমরা ডয়ে বিন্দু র করে দেব, সরানন। ঠিক আছে, তারপরে মৃৎ যোগ অঙ্গ কি হবে? এখানে ত আছে, ত এর জায়গায় দ হয়ে যাবে, মৃদঙ্গ। সুপ যোগ অন্ত আছে, প হয়ে যাবে প ফ ব, তাহলে সুবন্ত। বুঝলাম? তাহলে 2 নম্বর নিয়ম কি বললাম? 2 নম্বর নিয়ম হলো আগে প্রথম বর্ণ থাকবে আর পরে পরে কি থাকবে? স্বরধ্বনি থাকবে, তাহলে প্রথম বর্ণের জায়গায় তৃতীয় বর্ণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে আসেন তৃতীয় নিয়মটা। এখানে দেখেন চ ছ ট ঠ ত থ প ফ না, এখান থেকে এই বর্ণগুলো আমরা নিব। বর্গীয় জ ঝ, ড ঢ, দ ধ, ব ভ, এখান থেকে বর্ণগুলো আমরা নিব। যেমন দেখেন 3 নম্বর নিয়ম হলো আগে যদি থাকে চ বা ছ, পরে যদি থাকে কি সরি, আগে যদি থাকে ত বা দ, আর পরে যদি থাকে চ বা ছ। চ ছ কিন্তু আমরা সেখানেও পেয়েছিলাম, কিন্তু সেখানে কি ছিল? চ ছ পরে ছিল আর আগে কি ছিল? স্বর ছিল, বাট এখানে চ স্বর না, ত দ। তাহলে কি হবে? আগে ত দ আর পরে যদি চ ছ থাকে, তাহলে ত বা দ এর পরিবর্তে চ হয়ে যাবে, ত বা দ এর পরিবর্তে চ হবে। আর এখানে চ বা ছ যেটা থাকবে, ত বা দ এর পরিবর্তে চ হয়ে যাবে, আর এখানে চ বা ছ যেটা থাকবে সেটা যা এর সাথে যুক্ত হবে। যেমন দেখেন সৎ যোগ চরিত্র, এখানে ত এর পরিবর্তে কি হবে? চ হবে, তাহলে সস এর সাথে চ যুক্ত হবে, তাহলে সৎ চরিত্র। আগে যদি ত দ থাকে, পরে যদি বর্গীয় জ বা ঝ থাকে, তাহলে কি হবে? ত বা দ এর পরিবর্তে বর্গীয় জ হবে, আর এখানে যেটা থাকবে সেটা এর সাথে যুক্ত হবে। যেমন দেখেন সৎ যোগ জন, তাহলে কি হবে? এটার পরিবর্তে বর্গীয় জ যুক্ত হয়ে গেল, তাহলে জয়ে জ, সজ্জন। ঠিক আছে, আরেকটা দেখেন কুত যোগ ঝটিকা, তাহলে কি হবে? ত এর পরিবর্তে জ হয়ে যাবে, তাহলে হবে জ আর এখানে ঝ, জ আর ঝ মিলে গেল কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা। আগে যদি ত দ থাকে, পরে যদি ট বা ঠ থাকে, তাহলে কি হবে? এটার পরিবর্তে ট হবে, আর এই ট বা ঠ যেটা থাকবে সেটা যুক্ত হবে। যেমন বৃহৎ যোগ টঙ্কার, তাহলে কি হবে? ত এর পরিবর্তে ট, বৃহৎ টঙ্কার, টয় ট। আগে যদি ত দ, পরে যদি ড বা ঢ থাকে,
তাহলে কি হবে, এই ত বা দ এর পরিবর্তে ড হবে, আর এই ড ঢ বা ড বা ঢ এভাবে যুক্ত হবে। যেমন উত যোগ ডিন, তাহলে কি হবে, ত এর পরিবর্তে ড, তাহলে উড আর এই ড, ডয় ড, উড্ডিন। কথা বুঝেছি? তো এখান থেকে একটা কমন নিয়ম আমরা পেয়ে যাচ্ছি, সেটা হলো সাধারণত যদি একই বর্ণের দ্বিত্ব হয় তাহলে প্রথমটা উঠিয়ে দিয়ে ওটার পরিবর্তে ত বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, আগে যদি ত বা দ থাকে, পরে যদি ল থাকে, তাহলে ত বা দ এর পরিবর্তে ল হবে, আর এই ল যুক্ত হবে। যেমন উত যোগ লেখ, তাহলে কি হবে, ত এর পরিবর্তে ল, আর এই ল উল্লেখ। উত যোগ লিখিত, কি হবে, উল্লেখিত, উল্লেখিত না, কিন্তু এই জন্য উল্লেখিত বানান ভুল, কারণ এখানে কি আছে, লিখিত আছে, লেখিত তো নাই। এখানে যদি লেখিত থাকতো তাহলে আপনি উল্লেখিত লিখতে পারতেন, এখানে যেহেতু রস্বইকার এই জন্য আপনাকে উল্লিখিত লিখতে হবে। এই জন্য আমরা বলি না যে উল্লিখিত ঘটনাংশ, উল্লেখিত না, উল্লিখিত। আগে যদি ত বা দ থাকে, পরে যদি দন্ত ন থাকে, তাহলে কি হবে, এই ত দার পরিবর্তে দন্ত ন, আর এই দন্ত ন গিয়ে যুক্ত হবে। যেমন উত যোগ নয়ন, উদ্যোগ নয়ন, তাহলে কি হবে, উন্নয়ন। উন্নয়ন, তাহলে কি হবে, ন আর ন, উন্নীত, উন্নয়ন। ঠিক আছে? আগে যদি এরকম ব্যঞ্জন সন্ধি মোটামুটি এই নিয়ম, আর কয়েকটা নিয়ম আছে, একটু দেখে নিন, যেহেতু আমাদের আর একটু আলোচনা বাকি আছে, অন্যদিকে আমরা চলে যাই। আচ্ছা, এবার আসেন, তাও একটা আমি আলোচনা করে দিই, এটি ইম্পর্টেন্ট। তো যেমন আগে যদি ত থাকে আর পরে যদি তালব স থাকে, তাহলে কি হবে, ত এর পরিবর্তে চ, আর তালব স এর পরিবর্তে ছ হবে। যেমন দেখেন, উত যোগ শৃঙ্খল, তাহলে কি হবে, ত এর পরিবর্তে চ, তাহলে উত, তালব স এর পরিবর্তে ছ, নিচে আছে রিকার, উশৃঙ্খল, ত এর পরিবর্তে চ, তালব স এর পরিবর্তে ছ। তাহলে চ ছ যদি দেখেন, তাহলে আগে ত এর পরিবর্তে চ এর পরিবর্তে ত, আর ছ এর পরিবর্তে তালব স। আচ্ছা, এবার নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, একটা ঘটনা বলি, এটা হলো পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকালো। পতঞ্জলি একজনের নাম, মনীষার একজনের নাম। এই পতঞ্জলি মনীষা আশ্চর্য হয়ে পরস্পরের দিকে তাকালো কেন? একটা ঘটনা ঘটেছিল গত বৃহস্পতিবার ষোড়শ বা 11 জন তস্কর মিলে, ষোড়শ বা 11 জন তস্কর মিলে দুলোকের যে গোষ্পদ ও বনস্পতিকে ধ্বংস করেছিল, তাদেরকে তারা চিনতে পেরেছে। কাদেরকে? ষোড়শ মানে 16 জন
একাদশ মানে 11 জন, ষোড়শ অথবা 11 জন, তস্কর মানে চোর। ষোড়শ বা একাদশ জন তস্কর মিলে দুলোকের যে গোষ্পদ, গোষ্পদ হলো গবাদি পশু, আর বনস্পতি হলো কি বনজ যা আছে, তো গোষ্পদ এবং বনস্পতিকে ধ্বংস করেছিল, তাদেরকে তারা চিনতে পেরেছে এই দুইজন। তো এগুলো হলো নিপাতনের শুদ্ধ ব্যঞ্জন সন্ধি। ওকে, এগুলো দেখে নিয়েন। এবার আসেন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হলো একটা নিয়ম, দেখেন যদি শব্দের মধ্যে দীর্ঘইকার দেখেন, দন্ত নয় দীর্ঘইকার, তাহলে ওই দীর্ঘইকারের পরিবর্তে হ্রস্বইকার দিয়ে তার মূলে বিসর্গ দিয়ে দিবেন। দীর্ঘইকার দন্ত নয় দীর্ঘইকার দেখলে কি করবেন, দীর্ঘইকার উঠিয়ে হ্রস্বইকার দিবেন আর তার মূলে বিসর্গ দিয়ে দিবেন। যেমন যেমন হলো নীরব, নীরস, নীরব, নিরোগ, এরকম। তাহলে নিরস কি হবে, দীর্ঘইকারের পরিবর্তে নি যোগ রস, নি যোগ রব, নি যোগ রোগ। বুঝলাম, দীর্ঘইকারের পরিবর্তে রস্বইকার দিয়ে দিবেন। 2 নম্বর নিয়ম হলো শব্দের মধ্যে যদি রেপ দেখেন, র দেখেন, ওকার দেখেন, তারপরে মূর্ধন্য স দেখেন, দন্তস্ব দেখেন, তাহলে এগুলোর পরিবর্তে বিসর্গ দিয়ে দিবেন, মানে এগুলো উঠিয়ে দিয়ে বিসর্গ দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন দেখেন দুর্যোগ, আচ্ছা শব্দটাই লিখি, দুর্দশা। দুর্দশা কি হবে, যেহেতু রেপ আছে, দু যোগ দশা। তারপরে যেমন র যদি থাকে দেখেন দুরবস্থা, তাহলে কি হবে, র এর পরিবর্তে বিসর্গ, দু যোগ অবস্থা। তারপরে যদি ওকার দেখেন, যেমন সদ্যজাত, সদ্য ওকার উঠিয়ে দেন, সরি, সদ্য যোগ জাত। আর কতগুলো জায়গায় বিসর্গ অপরিবর্তিত থাকে, যেমন নি যোগ শর্ত, শত যোগ স্ফূর্ত। বিসর্গের আগে যদি বিসর্গ থাকে, পরে যদি তালবস্য দন্তস্ব থাকে, তাহলে বিসর্গ অপরিবর্তিত থাকে, তাহলে কি হবে, নিঃশর্ত, স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, এই হলো বিসর্গ সন্ধি। আগে যদি রেপ থাকে, মানে শব্দের মধ্যে যদি রেপ থাকে, র থাকে, ওকার থাকে, মূর্ধন্য স থাকে, দন্ত স থাকে, তাহলে সেগুলো উঠিয়ে দিয়ে তাদের পরিবর্তে, যেমন যেমন কি আবিষ্কার,
আবিষ্কার। কি লিখবেন? সরিয়া বয়রস্বই এরপরে মূর্ধন্য সবরতে বিসর্গ যোগ কার। ঠিক আছে। আবার তিরস্কার, তাহলে কি হবে? তীর বিসর্গ যোগ এখানে দন্তস্ব আছে, বিসর্গ দিলাম, তারপরে কার। ওকে, আচ্ছা এই হলো বিসর্গ সন্ধি। এবার একটা গল্প শিখে রাখেন। বাচস্পতি বাবুর স্নেহে আস্পদ হরিশচন্দ্র। হ্যাঁ, বাচস্পতি বাবুর স্নেহে আস্পদ হরিশচন্দ্র আস্পদ হরিশচন্দ্র তিনি অহরহ শিরপীড়ায় ভোগেন। প্রাতকালে অহর্নিশ ভাস্কর দেখতে পান না বলে মনোকষ্টে ভোগেন। ঠিক আছে, এই হলো নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। ওকে, সন্ধি শেষ। এবার আসেন আমাদের সমাস। তাহলে সমাস শব্দের অর্থ হলো মিলন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ একপদীকরণ, সমাস শব্দের অর্থ সবগুলো। কিন্তু যদি একটা চুজ করতে হয় সমাস শব্দের অর্থ কি, মিলন, সংক্ষেপণ, একপদীকরণ, সেই ক্ষেত্রে একপদীকরণটা আগে অ্যান্সার করতে হবে, তারপরে এটা না থাকলে সংক্ষেপণ, এটা না থাকলে মিলন। আগে একপদীকরণ, কারণ সমাসের কাজই হলো দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা। ঠিক আছে, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করা। এখানে সমাসের সাথে কতগুলো টার্ম আছে যেগুলো একটু শিখতে হবে। সমস্যমান পদ, তারপরে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য, ব্যাস বাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য। আর একটা হলো সমস্ত পদ, একটা হলো সমাসবদ্ধ পদ। সমস্ত পদ আর সমাসবদ্ধ পদ এক কথা। যেমন রাজার কন্যা, কি হবে? রাজকন্যা। তাহলে সমসমান পদ হলো, খেয়াল করে একটু শুনবেন মনোযোগ দিয়ে, আমি একবার করে বলে যাব। হ্যাঁ, যে পদগুলোর দ্বারা সমাস হয় তাদের প্রত্যেককেই বলা হয় সমসমান পদ। অর্থাৎ এখানে এটার দ্বারা সমাস হয়েছে, এটার দ্বারা সমাস হয়েছে, এখানে একটা পদ, এখানে একটা পদ। তো যে পদগুলোর দ্বারা সমাস হয় এগুলোর প্রত্যেকটাকেই বলা হয় সমসমান পদ। সুতরাং এটা একটা সমসমান পদ, এটা একটা সমসমান পদ। এই হলো এই দুইটা সমসমান পদ। আর সমসমান পদগুলোর সমন্বয়ে যে বাক্য তৈরি হয় তার নাম ব্যাস বাক্য।
তাহলে রাজার একটা সমসমান পদ, কন্যা একটা সমসমান পদ, কিন্তু দুটো মিলে কি হলো? রাজকন্যা। এটাকেই বলা হয় ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আর এক নাম বিগ্রহ বাক্য, আর এক নাম সমাস বাক্য। তার মানে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য একই কথা। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই ব্যাস বাক্য যে পেলাম, এই ব্যাস বাক্য থেকেই কি হয়? সমাস তৈরি হয়। অর্থাৎ সমাস নিষ্পন্ন যে পদ, সমাস গঠিত, সমাস সাধিত যে পদ, তার নাম হলো সমস্ত পদ। আর এই সমস্ত পদের আর এক নাম সমাসবদ্ধ পদ। অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ একই কথা। সমস্ত পদ কি বললাম? সমাস নিষ্পন্ন, সমাস গঠিত বা সমাস সাধিত পদকে সমস্ত পদ বলা হয়। তো এখানে রাজকন্যা এটা সমাস সাধিত হয়েছে, সুতরাং এটা সমস্ত পদ। আবার সমস্ত পদকে ভাঙলে আমরা কি পাবো? রাজকন্যা, ওটাকে ভাঙলে আমরা কি পাবো বলেন তো? রাজকন্যা এটা সমস্ত পদ, ওটাকে ভাঙলে আমরা কি পাবো? রাজকন্যাকে ভাঙলে কি পাবো? ব্যাস বাক্য না? রাজার কন্যা, রাজকন্যা। তাহলে সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যাবে তার নাম ব্যাস বাক্য। মানে ব্যাস বাক্যকে আমরা দুটো দিক থেকেই শিখে রাখবো। একটা হলো সমসমান পদগুলো সমন্বয়ে যে বাক্য তৈরি হয় তার নাম ব্যাস বাক্য, আর একটা হলো সমস্ত পদকে ভাঙলে যে বাক্য পাওয়া যাবে তার নাম ব্যাস বাক্য। তো এই ব্যাস বাক্য আসলে 2 in 1, একের ভেতর দুই। এখানে দুইটা অংশ আছে, একটা হলো রাজ আর একটা হলো কন্যা। তো এখানে দুইটা যে পদ, আগে একটা থাকে পরে একটা থাকে। আগেরটাকে বলা হয় পূর্ব পদ, আর পরেরটাকে বলা হয় পরপদ। এটাকে উত্তর পদও বলা হয়। ঠিক আছে? সমস্ত পরপদের আর এক নাম হলো উত্তর পদ। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে সমাস আসলে দুইটা পদ নিয়ে মূলত কাজ করা হয়, একটা পূর্বপদ আর একটা পরপদ। পূর্বপদ যেটা পূর্বে থাকে, পরপদ যেটা পরে থাকে। এখন এই যে দুটা পদ, পূর্বপদ পরপদ, সমাসে একটা জিনিস আমরা দেখব যে এই পূর্বপদ পরপদ কোন পদের প্রাধান্য বেশি, এটা একটা বড় সমস্যা, এবং এখানে এই নিয়ে নানা প্রশ্ন হয়ে থাকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সমাসকে ভাগ করেছেন 4 ভাগে। কিসের ভিত্তিতে? অর্থের প্রাধান্যতার ভিত্তিতে তিনি সমাসকে 4 ভাগে ভাগ করেছেন। কি কি? একটা হলো উভয় পদের প্রাধান্য সমাস। উভয় পদের প্রাধান্য সমাস। আর একটা হলো পরপদের প্রাধান্য সমাস। তৃতীয় পদের প্রাধান্য সমাস। পূর্ব পদের প্রাধান্য সমাস। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন পদের প্রাধান্য বেশি, আগেরটার নাকি পরেরটার, এই হিসেবে তিনি 4 ভাগ করলেন। একটা হলো উভয় পদের প্রাধান্য, পরপদের প্রাধান্য, হ্যাঁ, তৃতীয় পদের প্রাধান্য, পূর্ব পদের প্রাধান্য। তো উভয় পদের প্রাধান্য বলতে আসলে তিনি বুঝিয়েছেন দ্বন্দ্ব সমাসকে। দ্বন্দ্ব সমাসকে উভয় পদের প্রাধান্য বলেছেন। কেন?
কারণ কারণ আমরা যখন বলি বাবা ও মা, বাবা ও মা, কি হলো বাবা মা। তো বাবা ও মা, বাবা মা, এখানে বাবাকে শুধু বোঝাচ্ছে নাকি শুধু মাকে বোঝাচ্ছে? না, শুধু বাবাকেও না, শুধু মাকেও না, দুজনকে বোঝাচ্ছে। এই জন্য এটা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসকে কিভাবে আমরা চিনব? এখানে দুটো জিনিস, দ্বন্দ্ব সমাসে দুটো জিনিস থাকে এবং দুটো জিনিসের অর্থই প্রকাশ পায়। বাবাকেও বোঝায়, মাকেও বোঝায়, বাবা মা দুজনকেই বোঝায়। দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য, অর্থাৎ দুটো পদই কি, দুটো পদই সমানভাবে নিজেদের অর্থ প্রকাশ করে। এটা হলো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? জায়া ও পতি কি হবে? জায়া ও পতি দম্পতি। দম্পতি। হ্যাঁ, দম্পতি বলতে কি শুধু জায়াকে বোঝায় নাকি শুধু পতিকে বোঝায়? দুজনকেই। দুজনকেই বোঝায়। এটাই হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে নানাবিধ ভাগাভাগি আছে। দ্বন্দ্ব সমাসের মধ্যে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিরোধ দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। হ্যাঁ, এরকম নানা ধরনের দ্বন্দ্ব সমাস আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই জিনিস দেখব। এখানে দ্বন্দ্ব সমাসে যে দুইটা পদ থাকবে, দুইটা পদেরই অর্থ বোঝাবে, দুটো পদেই সমানভাবে সমস্ত পদে থাকবে। ঠিক আছে? দুটো পদকেই বোঝাবে, কেউ কাউকে ছাড় দিবে না, কোনো একটা অর্থকে বোঝানো হবে না, দুটোকেই বোঝানো হবে। সেটাই হলো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? এবার আসেন পরপদের প্রাধান্য। আর এখানে আরেকটা কথা বলি দ্বন্দ্ব সমাসে, সেটা হলো অলুক দ্বন্দ্ব বলে একটা কথা আছে। অলুক দ্বন্দ্ব হলো ব্যাস বাক্যে যে বিভক্তি থাকে, ব্যাস বাক্যে যে বিভক্তি থাকে সমস্ত পদে সেই বিভক্তি লোপ পায় না। তো এই অলুকটা দ্বন্দ্বে আছে তৎপুরুষ, কি বলে, তৎপুরুষ আছে, আবার বহুব্রীহি, মানে আরো সমাস আছে। যেমন পরপদের প্রাধান্য কোথায় কোথায়? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগুণ, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগুণ, এই তিনটা সমাসে পরপদের প্রাধান্য দেখা দেয়। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগুণ, এই তিনটা সমাসে পরপদের প্রাধান্য। আর তৃতীয় পদের প্রাধান্য দেখা দেয় বহুব্রীহি সমাসে, আর পূর্ব পদের প্রাধান্য অব্যয়ভাব সমাসে। তাহলে সুনীতি কুমার যে 4 প্রকার সমাসের কথা বলেছেন, এই 4 প্রকার মিলে আসলে আমরা যে 6 প্রকার জানি, সেই 6 প্রকারেই তিনি ফিরে আসলেন, তাই না? এখন দ্বন্দ্বের মধ্যে যেটা বলছিলাম, অলুক দ্বন্দ্ব আছে। অলুক দ্বন্দ্ব কি? ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পাবে না। যেমন দেশে ও বিদেশে, এখানে দেশ যোগ এ দেশে, দেশ যোগ এ দেশে, বিদেশ যোগ এ বিদেশে। ঠিক আছে? তাহলে এখানে এই যে এ বিভক্তি, এই বিভক্তিটা ব্যাস বাক্যের বিভক্তি সবসময় সমস্ত পদে লোপ পায়, শুধু একটা নিয়ম ছাড়া, একটা সমাস ছাড়া, সেটা হলো কি? অলুক। অলুক মানে হলো যার বিভক্তি সমস্ত পদে লোপ পায় না। যেমন দেশে ও বিদেশে, দেশে বিদেশে, দেশ বিদেশ না, মায়েও ঝিয়ে, মায়ে ঝিয়ে, মা ঝি না। হ্যাঁ, আচ্ছা, এবারে আসেন কর্মধারয় সমাসে আসি।
কি লিখেছি কেউ বলতে পারবেন? বি বলেন কি লিখেছি? কর্মধারায় বি প্লাস বি হ্যাঁ মানে কি প্লাস বি সেটা কি? এটা বুঝিনি স্যার। এটা বুঝিনি। পূর্বপদ আর পরপদ না দুইটা, তাই তো? জি পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, দুটোই বিশেষ্য দুটোই বিশেষণ। পদের মধ্যে যে সমাস হয় এবং সমস্ত পদে কোন পদের অর্থ প্রাধান্য পায়? কর্মধারায় কোন পদের অর্থ প্রাধান্য? পরপদে পরপদের। তাহলে এদের মধ্যে যে সমাস হয় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। বুঝলাম? জি পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ, বিশেষ্য পূর্বপদ দুটোই বিশেষ্য দুটোই বিশেষণ, পদের মধ্যে যে সমাস হয় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। হ্যাঁ, তো এখন কর্মধারয় সমাস কয় প্রকার? একটা হলো উপমান, উপমান, উপমিত, রূপক। উপমিত, রূপক, রূপক, তারপরে মধ্য, মধ্য পদলিপি। মধ্য পদলিপি কর্মধারয়। মধ্য পদলিপি, আর একটা হলো সাধারণ কর্মধারয়। এই হলো 5 প্রকার দ্বন্দ্ব কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসে উপমান আর উপমিতের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়, কিন্তু আপনাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। দেখেন উপমান আর উপমিত কাকে বলে বলেন তো? কর্মধারয় সমাসের গুণ উপমা বুঝায়। তুলনা করা হয় কার সাথে কার, কার সাথে কার তুলনা করা হয়? হ্যাঁ, বিশেষ্যের সাথে বিশেষ কার সাথে? সাদের সাথে, আচ্ছা সাদের সাথে মুখের না, জি সাদের সাথে চাঁদের মুখের। ন্যায় মুখ। যার এখানে উপমান আর উপমিত মানে কি? জি, উপমান কাকে বলে আর উপমিত কাকে বলে? উপমান বলা হয় যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত। কি বললাম? যার সাথে তুলনা করা হয় হয় তাকে উপমান, উপমান, আর যাকে তুলনা করা হয় তাকে উপমা। যাকে তুলনা করা হয় তাকে উপমিত। ঠিক আছে, এখন উপমান উপমিত কর্মধারয় সমাস সবসময় তুলনার ব্যাপার। এখানে কি হবে? সবসময় তুলনা করা হয়। এখন তুলনা যে করা হবে সেক্ষেত্রে এই যে কি হবে, একটা বিশেষণ আর একটা বিশেষণ, যদিও বিশেষণ। যদি দুইটাই বিশেষণ থাকে সেখানে তুলনা করা যায় না। তুলনা করতে হলে বস্তু লাগে, দুটাই যদি গুণ হয় সেক্ষেত্রে কোনো তুলনা চলে না। তুলনা করা হয় কিসের সাথে? তুলনা করা হয় কিসের সাথে? বস্তুকে তুলনা করা হয়। তো দুটাই যদি বিশেষণ হয় সেখানে তুলনা চলে না। এই জন্য উপমান উপমিতর ক্ষেত্রে এইটা চলবে না, দুটাই বিশেষণ হবে না। তাহলে কিভাবে হবে? দেখেন দুইটা পদ তো, তাই না? একটা পূর্বপদ একটা পরপদ। একটা উপমান উপমিতের ক্ষেত্রে যে বিষয়টা সহজ পদ্ধতি সেটা হলো
আগে অথবা পরে, আচ্ছা বাংলায় লিখি, বিশেষণ, আগেরটা বিশেষ্য পরেরটা বিশেষণ, অথবা আগেরটা বিশেষণ পরেরটা বিশেষ্য, এই ক্ষেত্রে, কেবল এই ক্ষেত্রে উপমান কর্মধারয় সমাস হবে। অর্থাৎ একটা বিশেষণ থাকতে হবে, আর উপমানের সাথে মিলেও ভালো বিশেষণ কথাটা, বিশেষণ উপমান, তাই না? অর্থাৎ দুইটা পদ, একটা পূর্বপদ একটা পরপদ, দুইটা পদের মধ্যে যদি একটা বিশেষণ পাওয়া যায়, দুইটা পদের মধ্যে যদি একটা বিশেষণ পাওয়া যায় তাহলে সেটা হবে উপমান। যেমন যেমন কাজল কালো, কাজল কালো, এখানে কি কোনো বিশেষণ আছে? কালো বিশেষণ। রাইট, কালোটা বিশেষণ, তাহলে একটা যদি বিশেষণ পাওয়া যায় ওটাই হবে উপমান কর্মধারয় সমাস। জি। তুষার ধবল, তুষার ধবল, এখানে কি কোনো বিশেষণ আছে? জি, ধবল। ধবল, ধবল বিশেষণ, সুতরাং এটা উপমান কর্মধারয় সমাস। তারপরে মিশ কালো, মিশ কালো, এখানেও তো কালার আছে, মিশের কালো বিশেষণ, সুতরাং এটা উপমান। অর্থাৎ যদি আগেরটা হোক আর পরেরটা হোক, নাউন অ্যাডজেক্টিভ হোক অথবা অ্যাডজেক্টিভ নাউন হোক, অর্থাৎ কি দুইটার মধ্যে একটা যদি কি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ থাকে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটা অ্যাডজেক্টিভ যদি পাওয়া যায় তাহলে সেটা উপমান। কিন্তু যদি একটাও অ্যাডজেক্টিভ না পাওয়া যায়, অর্থাৎ দুইটাই কি হয়, দুইটাই নাউন হয়, তাহলে সেক্ষেত্রে হবে উপমিত কর্মধারয় সমাস। আর এই দুইটা হলে উপমান, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হোক, অথবা আগেরটা নাউন পরেরটা অ্যাডজেক্টিভ হোক, একটা অ্যাডজেক্টিভ পাওয়া গেলে, একটা বিশেষণ পাওয়া গেলেই সেটা হবে উপমান। আর দুইটাই যদি বিশেষ্য হয়, দুইটাই যদি নাউন হয় তাহলে উপমিত। যেমন দেখেন সিংহের ন্যায় পুরুষ, কি সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ, তাহলে এখানে সিংহ বিশেষ্য, পুরুষ বিশেষ্য, দুটাই বিশেষ্য, সুতরাং এটা হবে উপমিত। মুখচন্দ্র, মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য, দুটাই বিশেষ্য, সুতরাং উপমিত। অধর পল্লব, কি হবে? অধর পল্লব কি হবে? কেন? অধর ঠোঁট বিশেষ্য, পল্লব পাতা বিশেষ্য, দুটাই বিশেষ্য, সুতরাং এখানে উপমিত। ঠিক আছে, এরপরে আসেন রূপক। রূপক কর্মধারয় সমাস হলো দুইটা পদকে যদি এক ভাবা হয়, পার্থক্য না করা হয়, তখন সেটা হবে রূপক। যেমন মন মাঝি, মন মাঝি, এটা কি? এখানে মন মাঝির মতো নাকি মাঝি মনের মতো? মন রূপ মাঝি, মন মাঝির মতো, মাঝি। এখানে আসলে
এখানে আসলে মাঝি বলতে কোন মাঝিকে বোঝায়? মাঝি বলতে এখানে ওই সদর ঘাটের মাঝি বা খেয়া ঘাটের মাঝি না। এখানে মাঝি বলতে ওই সবার উপরে যিনি আছেন তাকে বোঝানো হয়। ওই মাঝির বৈশিষ্ট্য হলো তিনি কোনো কিছু করার ব্যাপারে স্বাধীন, কোনো কিছু করার ব্যাপারে স্বাধীন, কারো মুখাপেক্ষী না। আর মনের বৈশিষ্ট্য তাই, মন স্বাধীন, আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা। তো মনের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো মন স্বাধীন, মন কারো দ্বারা বাধ্যগত না হলে মন যা চায় তাই করতে চাই। আছে না কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা না করলে খবর আছে, আমি এটা করতে চাই, তুমি কি বলো গো? আছে না কিছু জি ডোমেস্টিক। তো এটা তো ভিন্ন প্রসঙ্গ, বাধ্য হয়ে সেটা করতে হয়, কিন্তু মন স্বাভাবিকভাবে কি স্বাধীন, মন কারো মুখাপেক্ষী না। তো ওই সবার উপরে যিনি আছেন উনিও কারো মুখাপেক্ষী না, যখন যা চাই তাই করতে চাই, শুধু বলেন কোন ভাইয়া। তো ওই মাঝি যেমন স্বাধীন কোনো কিছু করার ব্যাপারে, মনও স্বাধীন। এই জন্য দুইটা পদের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয় তাহলে সেটা হবে রূপক। মিনিট 5 মিনিট, আচ্ছা ক্লিয়ার। আর রূপক কর্মধারয় সমাসে আর একটা কথা মনে রাখবেন, প্রথম যে পদটা থাকে এটা অদৃশ্য, এটাকে দেখা যায় না, ঠিক আছে? এটাকে দেখা যায় না। মন দেখা যায়? দেখা যায় না। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ দেখা যায়? দেখা যায় না। শোক রূপ অনল, শোকানল, শোক দেখা যায়? দেখা যায় না। যেটা মানে প্রথমটা দেখা যায় না, এগুলো রূপক। আর মধ্যপদলোপী নামেই তো বলে দিচ্ছে, নামেই বলে দিচ্ছে মধ্যপদলোপী কোনটা। মধ্যের পদ লোপ পেয়ে যে কর্মধারী সমাস সেটা হলো মধ্যপদলোপী। যেমন ঘরে আশ্রিত জামাই, আশ্রিত শব্দটা বাদ হয়ে গেল। তারপরে পল মিশ্রিত অন্ন, পলান্ন মানে কি? মাংস। পল মানে মাংস, অন্ন মানে ভাত। গোস্ত মিশ্রিত ভাত কি? কাচ্চি নাকি বিরিয়ানি। বিরিয়ানি। তো এখানে মধ্যের পদ লোপ পেয়ে যে কর্মধারী সমাস হবে সেটা হলো মধ্যপদলোপী। আর সাধারণ কর্মধারী সমাস হলো যে একটা বিশেষ্য পদ, যেমন লাল যে ফুল, বিশেষ্য পদ, ফুল সম্পর্কে তার গুণ বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। ফুলটা কেমন? তাহলে যে কর্মধারী সমাসে বিশেষ্য পদের গুণ বর্ণনা করা হয়, বৈশিষ্ট্য প্রকাশ করা হয়, সেটাই হলো সেটাই হলো সাধারণ কর্মধারী সমাস। লাল যে ফুল কি হবে? লাল ফুল। মহানবী কি হবে? মহানবী। নবী কেমন? নবী মহান। তাহলে বিশেষ্য পদের বৈশিষ্ট্য গুণ বর্ণনা করে, সেটাই হলো মধ্যপদলোপী কর্মধারী, সেটা হলো সাধারণ কর্মধারী সমাস। ক্লিয়ার? তো এখন ঘটনা হলো আমাদের তো সময় হয়ে গেছে, এরপর আবার আর একটা ক্লাস থাকে। আচ্ছা, আমি সংক্ষেপে বাকি একটা একটু দেখিয়ে দিই। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস দেখেন, তৎপুরুষ সমাস এটা মূলত বিভক্তি নির্ভর। ব্যাস বাক্যে বিভক্তি থাকে। বিভক্তি কত প্রকার? বিভক্তি হলো 7 প্রকার। তার মধ্যে প্রথম বিভক্তি যেটা, এত বিভক্তি নাই, শূন্য। দ্বিতীয়া থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত যে বিভক্তি ব্যাস বাক্যে থাকবে সেই বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসের নামকরণ হয়। যদি দ্বিতীয় বিভক্তি থাকে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া থাকলে তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী থাকলে চতুর্থী, এভাবে সপ্তমী পর্যন্ত যে বিভক্তি থাকবে সেই অনুযায়ী নামকরণ হয়।
ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর আর যে যেমন উপপদ তৎপুরুষ আছে, তারপরে নয়ং তৎপুরুষ আছে, তারপরে তারপরে অলুপ তৎপুরুষ আছে। অলুপ তো বলেছিলাম বিভক্তি, ব্যাসবাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না। যেমন যেমন মাটির মানুষ, মাটির মানুষ কি হবে? মাটির মানুষ না মাটি মানুষ? মাটির মানুষ। তো বিভক্তি কি হলো না? এই যে মাটির, মাটির এই র বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি লোপ পেল না, এটা হলো অলুপ তৎপুরুষ। মনের মানুষ, মনের মানুষ। আর নয়ং তৎপুরুষ হলো নাবোধক অব্যয় পূর্বে থাকবে। যেমন নেই ঐক্য, কি হবে? নেই মানে নাই, অনৈক্য। তার মানে নাবোধক অব্যয়, এই নেই থাকতে পারে, তারপরে এখানে নাই থাকতে পারে, তারপরে নয় থাকতে পারে, তারপরে না থাকতে পারে, এগুলোকে বলা হয় নাবোধক অব্যয়। নাবোধক অব্যয় পূর্বে থেকে যে তৎপুরুষ সমাস হবে সেটা হবে নয়ং তৎপুরুষ সমাস। ঠিক আছে, এটা হলো ন। এই ন মানেই হলো এগুলো, এই নটাকে বলা হয় নাবোধক অব্যয়। ন মানে না, ন মানে নয়, ন মানে নাই, ন মানে নেই, নাবোধক অব্যয় পূর্বে থেকে যে তৎপুরুষ সমাস হবে। ওকে। আর উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মাথায় রাখবেন যে এটা সহজ উপায় হলো পূর্বপদ হবে বিশেষ্য, প্রথমে বিশেষ্য থাকবে আর শেষে যে বা যা থাকবে। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ, পঙ্কজ। এই যে পঙ্ক মানে কাদা, বিশেষ্য পদ, আর শেষে যা আছে। ঠিক আছে, এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। তারপরে আসেন দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে, প্রথমে সংখ্যাবাচক শব্দ আর শেষে থাকবে যার সমাহার, শেষে সমাহার। যেমন দেখেন 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার। তো প্রথমে কি আছে? সংখ্যা, আর শেষে আছে সমাহার। এটা হলো দ্বিগু সমাস। কি হবে? চৌরাস্তা। ওকে, ঠিক আছে। আর বহুব্রী সমাস কোনটা? বহুব্রী সমাস পূর্বপদ পরপদ কোনটার অর্থ বোঝায় না, কোনটা আর একটা অর্থ বোঝায়। যেমন নীল কণ্ঠ যার, নীল কণ্ঠে যার, কি হবে? নীলকণ্ঠ। তো এখানে নীল মানে বিষ, কণ্ঠ মানে গলা, যার গলা বিষ থাকে। এখানে অন্য আরেকটা অর্থ বোঝাচ্ছে। নীলকণ্ঠ বলতে কাকে বোঝায়? শিবকে বোঝায়। ঠিক আছে। 80তে বিষ যার, এখানে 80 বিষ। 80 বিষ কেন বহুব্রী? অন্য আরেকটা অর্থ। 80 মানে দাঁত, বিষ মানে বিষ, মানে যার দাঁতে বিষ থাকে। কাকে বোঝায়? সাপকে বোঝায়। ঠিক আছে, অন্য আর একটা অর্থ বোঝায়, সেটা হলো বহুব্রী সমাস। আর অব্যয়ভাব সমাস হলো, অব্যয়ভাব হলো অব্যয় পদগুলো। ওইদিকে আমার তো এই চ্যানেলের একটা ক্লাস চলতেছে, ক্লাস হবে। হ্যাঁ, 1 মিনিট। অব্যয়ভাব সমাস হলো কি? অব্যয় পদ পূর্বে থাকবে। যেমন দানের বিপরীত কি হবে? প্রতিদান।
দানের বিপরীত প্রতিদান। এখানে দেখেন এই যে প্রতি, এই উপসর্গগুলো বা অব্যয়গুলো দিয়ে এই সমাস তৈরি হয়। ঠিক আছে, তো এ পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট দিনে আবার দেখা হবে, যে টপিক আছে সেই টপিকের আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।